ইরানের ক্ষমতার শীর্ষে এমন একজন মানুষ উঠে এলেন যাকে ইরানিরা খুব কমই দেখেছে। তিনি নির্বাচিত নন, পরিচিত নন, কিন্তু তিনি এখন ইরানের সর্বোচ্চ নেতা। কে এই মুস্তাফা খামেনি? ১৯৭৯ সালে রাজতন্ত্র ফেলে দিয়েছিল ইরান। তখন বলা হয়েছিল এ দেশে আর কখনো ক্ষমতা বংশানুক্রমে যাবে না। কিন্তু আজ ঠিক সেই পুরনো প্রশ্নটাই আবার ফিরে এসেছে, কারণ খামেনির মৃত্যুর পর ইরানের সবচেয়ে শক্তিশালী আসনে বসতে যাচ্ছেন খামেনিরই ছেলে মুস্তাফা। আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানে ক্ষমতার শূন্যতা তৈরি হচ্ছে, এটা ঠিক। একই সঙ্গে এটাও সত্য, ইরানে ক্ষমতা খুব কম সময় শূন্য থাকে। যেখানে শূন্যতা মানে সাধারণত নতুন এক শক্তির দ্রুত আবির্ভাব, আর এবার সেই শক্তির মুখ হচ্ছেন মুস্তাফা। তিনি এমন একজন মানুষ যাকে বেশিরভাগ ইরানি খুব কম দেখেছে। কোনো বড় নির্বাচনে তিনি প্রার্থী হননি, কোনো মন্ত্রিত্বে ছিলেন না, কোনো প্রেসিডেন্টের চেয়ারও বসেননি, অথচ বহু বছর ধরে তিনি ছিলেন ক্ষমতার সবচেয়ে কাছাকাছি জায়গায়, সুপ্রিম লিডারের কার্যালয়ের ভিতরে, বেইতের অন্দরমহলে। আর ইরানের বাস্তবতায় বেইত মানে শুধু একটা অফিস না, বেইতই অনেক সময় রাষ্ট্রের কেন্দ্র। নিরাপত্তা থেকে অর্থনীতি, নীতির দিক নির্দেশ থেকে শুরু করে বড় নিয়োগ, সব কিছুর মূল সুতো সেখানে গিয়েই মেলে। মুস্তাফা খামেনি ১৯৬৯ সালে মাশহাদে জন্মেছেন। তিনি ইরান ইরাক যুদ্ধের শেষ পর্যায়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড করে যোগ দিয়েছিলেন। যুদ্ধের সেই অভিজ্ঞতা শুধু তার ব্যক্তিগত পরিচয় তৈরি করেনি, নিরাপত্তা কাঠামোর ভেতরে দীর্ঘস্থায়ী এক সম্পর্কের শেকড় গড়ে দিয়েছে। কারণ ওই সময় যারা তার সঙ্গে ছিল তাদের অনেকেই পরে আইআরজিসি ও গোয়েন্দা ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তরে উঠে গেছে। মুস্তাফার ধর্মীয় পথও আছে। কুমে প্রভাবশালী আলেমদের কাছে পড়াশোনা, পরে নিজেও ধর্মীয় শিক্ষাদানে যুক্ত ছিলেন, কিন্তু তিনি কখনো সামনে এসে রাজনীতি করেননি। এখানেই আসে প্রশ্ন, অন্যদের বাদ দিয়ে কেন তাকেই বেছে নেওয়া হচ্ছে? অনেক বিশ্লেষক বলেন তার জায়গা ছিল অন্ধকারে, পর্দার পেছনে, সিদ্ধান্তের খুব কাছে। তিনি ছিলেন এক ধরনের গেটকিপার। কোনো সিদ্ধান্ত কার কাছে পৌঁছাবে, কারা প্রভাব পাবে, কারা বাদ পড়বে, এই বাছাইয়ের ক্ষমতাই ছিল তার আসল শক্তি। ইরানের ভেতরের সমীকরণ এখন খুব কড়া। দেশ যুদ্ধের মধ্যে। এমন পরিস্থিতিতে শাসন ব্যবস্থার প্রথম চাওয়া জনসমর্থন না, প্রথম চাওয়া নিয়ন্ত্রণ। কমান্ড চেইন অক্ষুণ্ণ রাখা, নিরাপত্তা বাহিনীর ভেতরে বিভক্তি ঠেকানো, ক্ষমতার জন্য দৌড়ঝাঁপ শুরু হতে না দেওয়া, এগুলোই এখন সবচেয়ে বেশি জরুরি। আর এই নিয়ন্ত্রণ ধরে রাখতে যে কাঠামোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আইআরজিসি। আর এই আইআরজিসির পছন্দ মুস্তাফাই। তিনি সরাসরি খামেনির উত্তরাধিকার দাবি করতে পারেন। ফলে শাসনের মূল ঘাঁটি, কট্টরপন্থী রাজনীতিক, নিরাপত্তা প্রতিষ্ঠান, অনুগত নেটওয়ার্ক সবকিছুই তাকে সহজে গ্রহণ করতে পারে। তাদের কাছে এটা মনে হয় না যে পুরো সিস্টেম ভেঙে গেছে, বরং মনে হয় সিস্টেম আগের মতোই আছে, শুধু মুখ বদলেছে। তবে মুস্তাফার সামনে বড় বিপদ আছে, তা হচ্ছে বৈধতার প্রশ্ন। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতাকে ইসলামী আইনশাস্ত্রে গভীর জ্ঞানী এবং উচ্চ পর্যায়ের ধর্মীয় কর্তৃত্ব হিসেবে স্বীকৃত হতে হয়। কিন্তু মুস্তাফার আয়াতুল্লাহ উপাধি নেই, মুস্তাহিদ হিসেবেও সর্বসম্মত স্বীকৃতি নেই, প্রশাসনিক বা নির্বাহী অভিজ্ঞতাও সীমিত। ফলে তার উত্থান নতুন করে বিতর্ক জাগাতে পারে যে ইরান কি বিপ্লবী রাষ্ট্র থেকে পারিবারিক রাষ্ট্ররূপ নিচ্ছে। ইরানের সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক প্রতিবাদ হয়েছে। অর্থনীতি, জীবনযাপন, সামাজিক নিয়ন্ত্রণ সব মিলিয়ে বহু মানুষ রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন। আর সেই বিক্ষোভ কঠোরভাবে দমনে ভূমিকা ছিল মুস্তাফারই। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, মুস্তাফা কোন ইরান চালাবেন? তার সামনে দুটা কঠিন রাস্তা। একদিকে তিনি যদি আগের মতোই কঠোর অবস্থানে থাকেন তাহলে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে, ক্ষতি বাড়তে পারে, আর নতুন নেতা হিসাবে তাকে দ্রুতই আরও কঠিন হতে হবে। কারণ যখন যুক্তরাষ্ট্রের মতো শক্তি এবং ইসরায়েলের মতো সক্ষম বাহিনী একসঙ্গে আঘাত আনে, তখন যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। অন্যদিকে যদি তিনি পিছু হটার সিদ্ধান্ত নেন, যুদ্ধ হয়তো থামতে পারে, কিন্তু তখন তিনি এমন এক আপোষের দায় নেবেন যা তার বাবার উত্তরাধিকারকেই উল্টে দিতে পারে। এবং যুদ্ধ থেমে গেলেও ভেতরের বাস্তবতা বদলাবে না। অর্থনৈতিক সংকটে, প্রতিষ্ঠান দুর্বল, জনআস্থা ভাঙা, সেই চ্যালেঞ্জ সামলানো আরও কঠিন হবে মুস্তাফার। সব মিলিয়ে মুস্তাফা খামেনি ক্ষমতার শীর্ষে উঠেছেন এমন এক সময় যখন ইরানের সামনের প্রতিটি পথে ব্যয়বহুল এবং টিকে থাকার নিশ্চয়তাও নেই।